নমস্কার, একাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের সেকেন্ড সেমিস্টারের ইউনিট 4 থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। প্রশ্নটি হলো, ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। বা তোমাদের পরীক্ষা এভাবেও আসতে পারে, দিল্লি সুলতানিতে ইকতা ব্যবস্থার সংস্কার ও বিবর্তন আলোচনা করো। তোমাদের এই প্রশ্নের মান 8 নম্বরের জন্য, অর্থাৎ 8 নম্বরের জন্য তোমাদের এবছরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে তোমরা উত্তরটি ভালো করে বুঝে তারপরে তোমরা খাতায় লিখে ফেলো। প্রথমে তোমরা প্যারা করবে, বহুকাল থেকে ইসলামিক জগতে ইকতা প্রথা প্রচলন ছিল। তবে ভারতবর্ষে ইলতুৎমিশের আমল থেকে এই প্রথা প্রবর্তন ও বিবর্তন শুরু হয়। ইকতার অর্থ হল অংশ বা ভাগ। প্রশাসনিক সংজ্ঞা হিসাবে ইকতা বলতে বোঝায় শাসন কর্তৃক কোনো ব্যক্তিকে ভূমি বা ভূমি রাজস্ব দেওয়া। মাওয়ারদি দু ধরনের ইকতার উল্লেখ করেছেন। এক, ইকতাই তামলিক বা ইকতাই তমলিক, ইকতাই ইস্তিখলাস। প্রথম ইকতা বলতে ভূমি বোঝাতো। দ্বিতীয় ইকতা বলতে রাষ্ট্র কর্তৃক ব্যক্তি বিশেষকে অর্থ মঞ্জুরি বোঝাতো। প্রশাসনিক ক্ষেত্রে প্রথমত ইকতা গুরুত্বপূর্ণ ছিল। সুলতানি যুগের শাসকরা এই প্রথার পরিবর্তন ও সংযোজন করেন। তারপরে তোমরা পয়েন্ট করবে ইকতা প্রথা প্রবর্তনের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য। এই প্রথা প্রবর্তনের উদ্দেশ্য ছিল বিবিধ। প্রথমত, সমাজে প্রচলিত সামন্ত প্রথার বিলোপ করা এবং দ্বিতীয়ত, কেন্দ্রের সঙ্গে সাম্রাজ্যের দূরবর্তী অঞ্চলগুলির যোগসূত্র সুদৃঢ় করা। প্রকৃতপক্ষে দিল্লির সুলতানির রাজ্যসীমা বাড়তে থাকলে কেন্দ্র থেকে দূরবর্তী বিজিত রাজ্যগুলি শাসনের সমস্যা সমাধানের জন্য এই প্রথা ইলতুৎমিশ চালু করেন। এক কথায় সমকালীন যুগের সমস্যা সমাধানের জন্য এই প্রথা চালু করা হয়। তারপরে তোমরা পয়েন্ট করবে ইকতার শ্রেণীবিন্যাস ও এগুলির শাসন রীতি। ইকতা ছিল দু ধরনের, বৃহৎ ও ক্ষুদ্র। ক্ষুদ্র ইকতা গ্রহণকারী ব্যক্তির কোনো রকম প্রশাসনিক দায়িত্ব ছিল না এবং সরকারের নিকট আর্থিক দায় দায়িত্বও ছিল না। সামরিক দায়িত্ব পালনের বিনিময়ে ক্ষুদ্র ইকতাদারগণ তার ইকতা থেকে রাজস্ব আদায় করতেন মাত্র। নেক্সট প্যারা। কিন্তু বৃহৎ ইকতা বা প্রদেশগুলি প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তিকেই দেয়া হতো। এইসব ইকতাদারদের বেশ কয়েকটি দায়িত্ব পালন করতে হতো, যেমন নিজ নিজ অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনের সময় সুলতানকে সামরিক সাহায্য প্রদান। নেক্সট প্যারা। ইলতুৎমিশ ব্যাপক হারে তুর্কিদের ইকতা বিতরণ করেন। তার লক্ষ্য ছিল বিজিত অঞ্চলগুলির উপর কর্তৃত্ব সুদৃঢ় করা এবং ভারতে প্রচলিত সামন্ত প্রথার উচ্ছেদ সাধন। কিন্তু তার প্রবর্তিত ইকতার সংগঠনে সামন্ততান্ত্রিক বৈশিষ্ট্য কালক্রমে দানা বাঁধতে থাকে। তাই তিনি ইকতাদারদের এক স্থান থেকে অন্য স্থানে বদলির প্রথা চালু করেন। এই প্রথা ফিরোজ তুগলকের সময় পর্যন্ত অব্যাহত ছিল। নেক্সট পয়েন্ট বা নেক্সট প্যারা। প্রতিটি ইকতাদার শাসনভার মুক্তি নামে একটি সামরিক কর্মচারীর হাতে ন্যস্ত করেন। আলাউদ্দিনের সময় সাম্রাজ্যের বিস্তৃতি ঘটলে তিনি পূর্বসূরিদের আমলে ইকতাগুলি যেমন বজায় রাখলেন, তেমনি বিজিত অঞ্চলে নতুন প্রাদেশিক শাসনকর্তা নিযুক্ত করলেন। এই বিজিত রাজ্যগুলি বৃহৎ ও সমৃদ্ধ হওয়ায় এইসব অঞ্চলের শাসনকর্তাগণ ওয়ালি বা আমির নামে পরিচিত ছিলেন। অন্যদিকে ছোট বড় শাসনকর্তাগণ পূর্বের ন্যায় মুক্তি নামে পরিচিত হতে থাকেন। মুক্তির তুলনায় ওয়ালি অধিক ক্ষমতা ভোগ করত। নেক্সট প্যারা। তুগলক বংশীয় সুলতানরা ইকতার শাসন ক্ষেত্রে কিছু পরিবর্তন নিয়ে এসেছিলেন। মোহাম্মদ বিন তুগলক ইকতাগুলির আভ্যন্তরীণ ব্যাপারে কেন্দ্রীয় দরবারে হস্তক্ষেপ যথেষ্ট বাড়ান। ফিরোজ শাহ তুগলক এই রীতি মোটামুটি অনুসরণ করেছিলেন। লোদি বংশের রাজত্বকাল ইকতা কথাটির ব্যবহার কমে যায় এবং এখন থেকে ইকতার পরিবর্তে সরকার ও পরগনা কথাটির প্রচলন শুরু হয়। তারপরে তোমরা পয়েন্ট করবে মুক্তি ও ওয়ালিগণের দায়িত্ব ও কর্তব্য।
মুক্তি ও ওয়ালিগণের দায়িত্ব ও কর্তব্য ছিল নিম্নরূপ: 1. নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা। 2. সুলতানের প্রতি আনুগত্য প্রদর্শন। 3. নিজ নিজ এলাকায় আয় ব্যয়ের হিসাব ও উদ্বৃত্ত রাজস্ব কেন্দ্রীয় দরবারে প্রেরণ। 4. ইসলামের অনুশাসন বলবৎ করা। 5. উলেমা স্বার্থ রক্ষা করা, আদালতের নির্দেশ বলবৎ করা। 6. ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করা ও অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করা। তারপরে তোমরা শেষে উপসংহার বলে পয়েন্ট করবে। ইলতুৎমিশ প্রবর্তিত ইকতা প্রথা সমগ্র সুলতানি আমলে শাসন ব্যবস্থার এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান যে অধিকার করেছিল তা বর্তমান আলোচনায় স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রথা স্বাভাবিকভাবেই পূর্বতন শাসক শ্রেণীর সামাজিক মর্যাদা বেশ খানিকটা নামিয়ে দিয়েছিল। তারা উৎখাত হননি ঠিকই, কিন্তু বশীভূত হয়েছিল। ইকতাদারদের রাজস্ব হিসাবে গ্রামীণ উৎপন্নের একটা মোটা অংশ শহরে যাওয়ার ফলে শহরের জনবসতি বিপুলভাবে বাড়ে। শহরে হস্তশিল্প গড়ে ওঠে এবং সেখানে বৃহৎ কারখানা স্থাপিত হয়ে মানুষের জীবিকা অর্জনের পথ প্রশস্ত হয়। তাই বলা যায় সুলতানি সাম্রাজ্যকে স্থায়িত্বদানের ক্ষেত্রে ইকতা প্রথার অবদান অনস্বীকার্য, যা উপরোক্ত আলোচনায় প্রমাণিত। তাহলে আজ তোমাদের কাছে ইউনিট 4 থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের পরবর্তী ভিডিও আমি তুলে ধরবো ইকতা প্রথা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য।